এখানে থাকতেন মধ্যবিত্ত কৃষক কালাম শেখ। প্রথম স্ত্রী রহিমা বিবির মৃত্যুর পর দুই মেয়ে মরিয়ম ও জয়নব ছোটবেলাতেই মায়ের স্নেহ হারায়। সংসারের দায়িত্বে কালাম শেখ দ্বিতীয় বিয়ে করেন, কিন্তু নতুন মা আসমা বিবি ছিলেন নিষ্ঠুর ও নির্দয়। কালাম শেখ কাজের জন্য বাইরে গেলে সেই সুযোগে তিনি দুই বোনের ওপর অত্যাচার করতেন। আজ কয়েকদিন পর কালাম শেখ বাড়ি ফিরছেন, আর আসমা বিবি মেয়েদের ডেকে কড়া ভাষায় শাসাতে লাগলেন। এই তোরা শোন, এদিকে আয়। আজ তোর বাপ ফিরছে, খবরদার। তার আগে যদি দেখি উঠোন ঠিক মতো ঝাড়ু দেওয়া হয়নি বা রান্নার জন্য কাঠ কাটা বাকি আছে, তাহলে হাড়গোড় ভেঙে দেব। তোরা জানিস তো, আমার মেজাজ খারাপ হলে আমি কাউকেই ছাড় দিই না। ঠিক আছে মা, আমরা এখনই সব গুছিয়ে ফেলছি, আমাদের উপর রাগ করবেন না। কিন্তু মা, আমাদের বড় খিদে পেয়েছে। কাল দুপুর থেকে পেটে কিছু পড়েনি, আজ কি এক মুঠো ভাত পাবো? কাজে ফাঁকি দিলে পেটে কিছু জুটবে না। আগে সব কাজ শেষ কর, সন্ধ্যায় দেখা যাবে। আর একটা কথা, তোর বাপ এলে যদি এসব নালিশ করিস, তবে তোদের এই গ্রাম থেকেই তাড়াবো। মনে রাখিস, এই বাড়িতে তোদের থাকার জায়গা আমার দয়াতেই আছে। ঠিক সেই মুহূর্তে বাইরে গরুর গাড়ির শব্দ শোনা গেল। কালাম শেখ বাড়ি ফিরেছেন। আসমা বিবি তড়িঘড়ি করে মুখের ভাব বদলে দরজার দিকে ছুটে গেলেন। কেমন আছো গিন্নি? ঘরদোর তো খুব পরিষ্কার লাগছে। আমার লক্ষ্মী মেয়েরা কোথায়? মরিয়ম, জয়নব, তোরা কোথায় রে মা? ওগো, তুমি তো এসেই মেয়েদের কথা শুরু করলে। একবারও জিজ্ঞেস করলে না আমি কেমন আছি। এই সংসারে একা খেটে খেটে আমার শরীরটা শেষ হয়ে গেল। তোমার মেয়েরা তো নবাবজাদি, তারা সারাদিন টোটো করে ঘুরে বেড়ায়, আর আমি বাড়ির সব কাজ করি। আমার কপালে কি কোনোদিন একটু শান্তি নেই? আরে না না, রাগ করছো কেন? অনেকদিন পর ওদের দেখতে ইচ্ছে করছে তো, তাই ডাকলাম। ওরা কি তবে বাড়িতে নেই? বাড়িতে থাকবে কেন? বড়টা তো এখন ডানা গজিয়েছে, মুখে মুখে এমন কথা বলে যে শুনলে তোমার কান লাল হয়ে যাবে। পাড়ার সবার সাথে ঝগড়া করে বেড়ায়। আর ছোটটাও হয়েছে তার মতো। দুজনে মিলে আমার জীবনটা বিষিয়ে তুলছে। আমি কিছু বললেই ওরা বলে আমি নাকি ওদের সৎমা, তাই ওদের ওপর জুলুম করি। এ কি বলছো? আমার মেয়েরা কি সত্যি এতটা বিগড়ে গেল? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমি কি তবে ওদের ভুল শিক্ষা দিয়েছি? ভুল শিক্ষা কি আর তুমি দিয়েছ? একা পেয়ে ওদের মাথায় সব কুচিন্তা ঢুকেছে। এখন তো শুনছি গ্রামের হাটে গিয়ে মানুষের জিনিসপত্র সরাচ্ছে। চুরির বদনাম যদি একবার হয়, তবে আমার মুখ দেখানোর জায়গা থাকবে না। আমি কত কষ্টে ওদের আগলে রাখছি তা শুধু আমিই জানি। চুরি? এই আমি কি শুনছি? কালাম শেখের মেয়েরা চোর হবে? না, এটা আমি মেনে নিতে পারছি না। আসমা, তুমি ওদের ঠিকভাবে শাসন করো না কেন? শাসন করতে গেলেই তো গ্রামের লোক আমায় নিন্দা করে, বলে সৎমা হয়ে মেয়েগুলোকে মারছে। আমার হাত পা বাঁধা গো, তুমিই এখন যা করার করো, নইলে একদিন আমাদের গলায় দড়ি দিতে হবে। ব্যাস, আর কিছু বলতে হবে না। আজ আসুক ওরা, আমি এর একটা বিহিত করেই ছাড়ব। ওদের এত আশকারা দেওয়া ঠিক হয়নি। গ্রামের শেষ মাথায় একটা ধানি জমিতে মরিয়ম আর জয়নব তখন ঘাস কাটছিল। বড় বোন মরিয়ম ছোট বোনকে সান্ত্বনা দিচ্ছিল। জয়নব, আকাশ কালো হয়ে আসছে, চল বাড়ি ফিরি। আব্বা এতক্ষণে বাড়িতে পৌঁছে গেছেন নিশ্চয়ই। দেখিস, আজ আমাদের জন্য তিনি শহর থেকে ভালো কিছু আনবেন। বুবু, আমার খুব ভয় লাগছে। মা কি আব্বাকে আমাদের নামে উল্টোপাল্টা কিছু বলেছে? আব্বাও কি আমাদের উপর রাগ করবেন? না রে পাগলি, মা হয়তো কড়া কথা বলেন, কিন্তু আব্বা তো আমাদের খুব আপন। তিনি আমাদের খুব ভালোবাসেন। দেখবি, আজ সব ঠিক হয়ে যাবে। কিন্তু বুবু, আমি শুনেছি মা ছাড়া এই পৃথিবীতে কেউ আপন হয় না। মা চলে গেলে বাবাও নাকি বদলে যায়। তুই ছোট তো, তাই এমন ভাবছিস। চল, আব্বার কাছে গেলেই সব ভয় কেটে যাবে। মরিয়ম জয়নবকে সাহস দিলেও মনে মনে সে নিজেও খুব চিন্তিত ছিল। তারা যখন বাড়ি পৌঁছালো, দেখল কালাম শেখ উঠোনে রাগী মুখে বসে আছেন। তাদের দেখেই তিনি গর্জে উঠলেন। কোথায় ছিলি তোরা এতক্ষণ? আমি বাড়িতে এসেছি আর তোরা বাইরে ঘুরে বেড়াচ্ছিস। কোনো আদব কায়দা কি তোদের নেই? তোদের নামে যা শুনছি তাতে আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। আব্বাজান, আমরা তো বাইরে খেলতে যাইনি। মা আমাদের বলেছিলেন ঘাস কেটে আনতে, তাই আমরা দূরে গিয়েছিলাম। মিথ্যে কথা বলবি না। তোর মা তো বলল সে নিজেই সব কাজ করে, আর তোরা অবাধ্য হয়ে বাইরে বাইরে ঘুরে বেড়াস। তোদের এই অবাধ্যতা আর চুরির স্বভাব আমি একদমই মেনে নেব না। দেখলে তো, আমার সামনেই কিভাবেই মিথ্যে কথা বলছে। এটাই ওদের আসল রূপ। মা, আপনি এমন কেন বলছেন? আমরা তো আপনার কথা মতোই সব করেছি।
আব্বাজান, বিশ্বাস করুন, আমরা কোনো ভুল কাজ করিনি। চুপ কর, তোদের কথা আর শুনতে চাই না। তোদের শাস্তি পেতেই হবে। আজ রাতে তোরা ঘরের ভেতরে আসবি না, বাইরে বারান্দায় থাকবি। আর কাল সকালে তোদের সাথে নিয়ে আমি একটু বাইরে বেরোবো, তোদের ছোট খালার বাড়ি দিয়ে আসবো, সেখানেই তোরা থাকবি। ঠিক আছে আব্বাজান, আপনি যা বলবেন আমরা তাই করব। দুই বোন ভাবল ছোট খালার বাড়ি গেলে হয়তো তাদের কষ্ট একটু কমবে, কিন্তু তারা জানতো না কালাম শেখের মনে কি চলছে। অন্ধকার রাতে খিদের জ্বালায় তারা একে অপরকে জড়িয়ে শুয়ে রইল। আর আসমা বিবি মনে মনে হাসছিল, কারণ সে কালাম শেখের মন থেকে মেয়েদের প্রতি ভালোবাসা কমাতে পেরেছে। আমার মনে হচ্ছে ওনার সন্দেহ হয়েছে। উনি কি আসলেই মেয়েদের খালার বাড়ি রেখে আসবে, নাকি আমার মন রাখার জন্য নাটক করছে? সকাল হওয়ার আগে আমাকে একটা পাকা বুদ্ধি বের করতেই হবে। ওই আপদগুলো যেন আর এই বাড়িতে ফিরে না আসে। সারা রাত দুশ্চিন্তা করার কারণে ভোরের দিকে আসমা বিবির চোখ লেগে এলো। গভীর ঘুমে সে এতটাই আচ্ছন্ন হয়ে পড়ল যে কখন সকাল হলো আর কখন কালাম শেখ মেয়েদের নিয়ে ঘর থেকে বের হওয়ার প্রস্তুতি নিল সে টেরও পেল না। এদিকে সূর্য ওঠার আগেই মরিয়ম আর জয়নব তৈরি হয়ে বাবার কাছে এসে দাঁড়ালো। আব্বাজান, আমরা দুজনেই তৈরি। খালার বাড়ি যাওয়ার জন্য আমাদের আর তর সইছে না। আমরা কি মাকে ডেকে বলে আসবো যে আমরা যাচ্ছি? না না, একদম না। তোমাদের মা এখন গভীর ঘুমে আছে, তাকে জাগানো ঠিক হবে না, শরীর খারাপ হতে পারে। শোনো, আমি শহর থেকে তোমাদের জন্য নতুন কিছু কাপড় এনেছি, সেগুলো সঙ্গে নিয়ে নাও। খালার বাড়িতে কয়েকদিন থাকবে, কাজে লাগবে। ঠিক আছে আব্বাজান, আপনি যা বলবেন। সত্যি আব্বাজান, আপনি কত ভালো। চলুন, দেরি হয়ে গেলে আমরা আর পৌঁছতে পারবো না। আপনিও তো আমাদের সাথে থাকবেন, তাই না? হ্যাঁ রে মা, আমিও থাকবো। চল, এখন অনেক কথা হলো, এবার রওনা দেওয়া যাক। এই বলে কালাম শেখ তার দুই মেয়েকে নিয়ে গ্রামের পথ ধরে হাঁটতে শুরু করলেন। মেয়েদের মনে আনন্দ, কিন্তু বাবার মনে কি চলছে তা শুধু তিনিই জানেন। হাঁটতে হাঁটতে তারা গ্রামের বাড়িঘর পেরিয়ে অনেক দূরে চলে এলো। একসময় তারা এক ঘন জঙ্গলের পথে এসে দাঁড়ালো। চারদিকে শুধু গাছ আর গাছ, কোনো মানুষের চিহ্ন নেই। মরিয়ম চিন্তিত হয়ে বাবাকে জিজ্ঞেস করল, আব্বাজান, আমরা কোন দিকে যাচ্ছি? এদিকে তো খালার বাড়ি হওয়ার কথা নয়। আমরা তো বাড়ি থেকে অনেক দূরে এই গহীন জঙ্গলে চলে এসেছি। আমার খুব ভয় করছে আব্বা। আসলে আমরা যাচ্ছিটা কোথায়? আরে বোকা মেয়ে, তোর বাবা যখন সাথে আছে তখন ভয়ের কি আছে? আমি পথ চিনি, তবে আমি হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত হয়ে গেছি। তোরা এক কাজ কর, ওই যে দেখ সামনে কত বড় বড় বুনো বড়ইয়ের ঝোপ, আমি এই গাছের নিচে একটু জিরিয়ে নি। তোরা দুজন আমার জন্য ওই ঝোপ থেকে বড়ই কুড়িয়ে আন। যতক্ষণ না আমি নিজের নাম ধরে ডাকি, তোরা বড়ই কুড়াতে থাকবি, ঠিক আছে? কিন্তু আব্বাজান, বেলা ডুবে আসছে, সন্ধ্যা হতে আর বেশি বাকি নেই। যদি আমরা এখানে আর কিছুক্ষণ থাকি তবে তো রাত হয়ে যাবে। আমরা এই জঙ্গলে পথ হারিয়ে ফেলবো আব্বা। আমি আছি তো, তোদের কোনো ভয় নেই। যা বললাম তাই কর। বাবার আদেশে দুই বোন বড়ই কুড়াতে ঝোপের দিকে এগিয়ে গেল। জয়নবের মনে খটকা লাগছিল, কিন্তু বাবার কথার ওপর ভরসা করে সে চুপ থাকল। মেয়েরা চোখের আড়াল হতেই কালাম শেখ নিজের হাতের লাঠিটা শক্ত মাটিতে পুঁতে দিলেন এবং নিজের মাথার পাগড়িটা খুলে সেই লাঠির ওপর পরিয়ে দিলেন। দূর থেকে দেখলে মনে হবে কেউ দাঁড়িয়ে আছে। তারপর তিনি এদিক ওদিক তাকাতে লাগলেন। হঠাৎ গাছের ডালে একটা বড় বানর দেখতে পেলেন। বাহ, দারুণ সুযোগ! এই বানরটাকেই কাজে লাগাতে হবে। বানরের প্রিয় খাবার কলা, ওটা দিলেই কাজ হবে। কালাম শেখ তার ঝোলা থেকে কিছু কলা বের করে লাঠির উপর রাখা পাগড়িটার নিচে রাখলেন এবং বানরটিকে ইশারা করলেন। বানরটি লোভে পড়ে নিচে নেমে এলো এবং পাগড়ি পরা লাঠির পাশে বসে কলা খেতে লাগলো। কালাম শেখ পা টিপে টিপে বাড়ির পথের দিকে উল্টো দৌড় দিলেন। ওদিকে বানরটা কলা খাচ্ছিল আর মাঝে মাঝে অদ্ভুত আওয়াজ করছিল, যা দূর থেকে মানুষের গলার মতো শোনাচ্ছিল। কুড়াও মেরা বাপ দাঁড়িয়ে আছে, কুড়াও মেরা বাপ দাঁড়িয়ে আছে। শোন জয়নব, আব্বাজানের গলা শোনা যাচ্ছে। তিনি আমাদের আরো বড়ি কুড়াতে বলছেন। উনি যখন দাঁড়িয়েই আছেন, চল আমরা আরো কিছু কুড়িয়ে নিই। দুই বোন অনেকক্ষণ ধরে বড়ই কুড়াতে থাকলো। ওদিকে বানরটার কলা খাওয়া শেষ হয়ে গেল। শেষ কলার খোসাটা হাত থেকে পড়ে যেতেই বানরটা চুপ হয়ে গেল এবং সেখান থেকে সরে গেল। এবার জয়নব খেয়াল করল যে আব্বাজানের আর কোনো সাড়া শব্দ নেই। জয়নব রে, আব্বাজানের গলা তো আর শোনা যাচ্ছে না। মনে হয় তিনি আমাদের ফিরে যেতে বলছেন। চল এবার আব্বাজানের কাছে যাই, বড্ড দেরি হয়ে গেছে। হ্যাঁ বুবু, চল। এখন তো রাত হয়ে আসছে, ঝিঁঝি পোকা ডাকছে। আমার খুব ভয় করছে।
দুই বোন আঁচল ভর্তি বড়ই নিয়ে দৌড়ে সেই গাছের নিচে ফিরে এলো, কিন্তু সেখানে গিয়ে তারা যা দেখলো তাতে তাদের পায়ের তলার মাটি সরে গেল। তারা দেখলো বাবার লাঠির ওপর শুধু পাগড়িটা ঝোলানো, আর পাশে একটা বানর বসে আছে। তাদের বাবা সেখানে নেই। বানরটিকে দেখে তারা বুঝতে পারলো এতক্ষণ এই প্রাণীটি শব্দ করছিল। মরিয়ম বুবু, তুমি ঠিকই বলেছিলে, আমাদের আব্বাজান আমাদের খালার বাড়ি নেওয়ার নাম করে এই গভীর জঙ্গলে ফেলে যেতে এসেছিলেন। তিনি আমাদের ফেলে চলে গেছেন বুবু। এখন আমরা এই জঙ্গলে কি করব? কোথায় যাব? জয়নব, আমার আগেই সন্দেহ হয়েছিল, কিন্তু এখন কেঁদে কোনো লাভ নেই। কান্না দিয়ে তো আর আমরা এই জঙ্গল থেকে বেরোতে পারবো না। এখন আমাদের নিজেদেরই একে অপরকে বাঁচাতে হবে। চল, রাত কাটানোর জন্য কোনো নিরাপদ জায়গা খুঁজি। কোনো রাজপুত্র ঘোড়ায় চড়ে আমাদের বাঁচাতে আসবে না, আমাদেরই পথ খুঁজে নিতে হবে। दोनों बहनें अंधेरे में एक दूसरे का हाथ पकड़कर चलने लगीं। হাঁটতে হাঁটতে তারা জঙ্গলের ভেতরে একটি পুরনো ভাঙাচোরা কুড়ে ঘরের সামনে এসে দাঁড়ালো। ঘরটি দেখে তারা অবাক হলো। আরে দেখ জয়নব, এখানে একটা মাটির চুলাও আছে। মনে হয় এখানে কেউ থাকে বা আগে থাকতো। চল ভেতরে গিয়ে দেখি। না বুবু, এভাবে অচেনা ঘরে ঢোকা ঠিক হবে না। যদি ভেতরে কোনো বিপদ থাকে, আমার খুব ভয় লাগছে। কিন্তু জয়নব, তুই বল, আমরা কি এই খোলা জঙ্গলে বাঘ ভালুকের মুখে রাত কাটাবো? তার চেয়ে এই ঘরটা অনেক নিরাপদ। চল না, সাহস করে ভেতরে গিয়ে দেখি। হয়তো ওপরওয়ালা আমাদের জন্য কোনো ছাদ জুটিয়ে রেখেছেন। যদি থাকার জন্য কিছু না পাই, তবে বাইরের হিংস্র জানোয়াররা আমাদের ছিঁড়ে খেয়ে ফেলবে। তুমি ঠিকই বলেছ বুবু, ভয় তো খুব লাগছে, কিন্তু একটু ঝুঁকি তো নিতেই হবে, নইলে আমরা সারা রাত এই অন্ধকার জঙ্গলেই ঘুরপাক খাবো। চল বুবু, সাহস করে গিয়ে দেখেই নি, হয়তো ভেতরে আমরা কোনো আশ্রয় পেয়ে যাব। এই বলে দুই বোন সাহস সঞ্চয় করে কুড়ে ঘরটির ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকে তারা দেখলো ঘরটি সম্পূর্ণ খালি, কেউ নেই। তবে এক কোণে কিছু খড় বিছানো আছে। এটা দেখে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সেই রাতে তারা ওই কুড়ে ঘরেই একে অপরকে জড়িয়ে ধরে ঘুমালো। এভাবেই সময় কেটে যেতে লাগলো। দুই বোন জঙ্গল থেকে ফল সংগ্রহ করত, সেই ফল বাজারে নিয়ে গিয়ে বিক্রি করত। যা আয় হতো তা দিয়ে নিজেদের দরকারি জিনিস কিনত, আর রাত হলেই কুড়ে ঘরে ফিরে আসত। সাদামাটা হলেও তাদের জীবন শান্তিতে চলছিল। দেখতে দেখতে কয়েক বছর কেটে গেল। এখন দুই বোনই বড় হয়েছে, আর এত সুন্দরী হয়েছে যে কেউ দেখলে তাকিয়ে থাকত। একদিন সকালে বাইরে বের হওয়ার সময় জয়নব মরিয়মকে বলছিল, আপা, আজ আমি জঙ্গলের একটু দূরে যাচ্ছি, কিছু তাজা ফল আনবো, যাতে বাজারে ভালো দাম পাওয়া যায়। কিন্তু জয়নব, আজ তো আমাকেও বাজারে যেতে হতো, আর ফেরার পথে বাড়ির রেশনও আনতে হতো। আমি কালই কিছু ফল পেড়ে রেখেছিলাম, ওগুলো নষ্ট হয়ে যাবে। আপা, আমার তো তুমি ছাড়া আর কেউ নেই। যখন আমি বাড়ি এসে তোমাকে ঘরে পাই না, তখন বুকটা কেঁপে ওঠে, খুব ভয় লাগে। আমি চারদিকে তোমাকে খুঁজতে থাকি, ভাবতেই পারি না যদি একদিন তোমাকে হারাই, আমি একা কিভাবে বাঁচব। আরে পাগলি, এমন কথা ভাবিস কেন? আমারও তো তুই ছাড়া আর কেউ নেই। আমি তোকে ছেড়ে কোথাও যাব বলতো? আর যদি কখনো দূরে যেতেও হয়, তোকে বলেই যাব, কথা দিলাম। কিন্তু যদি কখনো এমন হয়, আমি তোর জন্য কিছু চিহ্ন রেখে যাব, এমন চিহ্ন যা আমাকে তোর কাছে পৌঁছে দেবে। যাক, এসব কথা পরে হবে, ঠিক আছে? এখন তুই কালকের জন্য ফল পেড়ে নিয়ে আয়, ঠিক আছে? এই কথা বলে জাইনাব ফলের ঝুড়ি নিয়ে জঙ্গলের ভেতরের দিকে রওনা হলো। তারা দুই বোন এত সুন্দরী ছিল যে যখন সে বাইরে বের হতো, তখন একটা চাদর দিয়ে নিজের মুখ ঢেকে রাখত, যাতে কেউ তার দিকে ভুল নজরে না তাকায়। সেদিন ভাগ্যের খেলায় সেই রাজ্যের বাদশা জঙ্গলে শিকারে বের হয়েছিলেন। সকাল থেকে সন্ধে পর্যন্ত তিনি শিকারের খোঁজে জঙ্গল ঘুরে বেড়াচ্ছিলেন। হঠাৎ করেই তার চোখে পড়ে গেল একটি খরগোশের ওপর। উজির সাহেব, সকাল থেকে শিকারের পেছনে ঘুরছি, খিদে তো প্রাণ বেরিয়ে যাচ্ছে। এই শিকার হাতছাড়া হওয়া চলবে না, আমি আপনাকে বলে রাখছি। জি জি হুজুর, নিশ্চিন্ত থাকুন, আমি আজ এই খরগোশ শিকার করেই ছাড়ব, আপনি শুধু দেখতে থাকুন। এই বলে উজির তীর চালাতে শুরু করলেন, আর অনেকবার চেষ্টার পর অবশেষে একটা তীর গিয়ে খরগোশের গায়ে লাগলো। বাহ উজির সাহেব, বাহ, আপনি তো সত্যিই কামাল করে দিলেন। শেষমেশ সেই খরগোশ শিকার করেই ফেললেন। এখন জলদি যান, এটা তুলে আনুন আর রান্নার ব্যবস্থা করুন।
যত তাড়াতাড়ি সম্ভব। আমি এখানেই এই গাছের নিচে আপনার অপেক্ষা করছি। জি জি হুজুর, যা আপনার আদেশ, আমি এক্ষুনি রান্নার ব্যবস্থা করছি। উজির আর দেরি না করে খরগোশটা তুলে নিলেন। তারপর আগুন জ্বালানোর জন্য জঙ্গলের ভেতরে খুঁজতে লাগলেন। এখানে জঙ্গলে আগুন কোথা থেকে পাবো? কোথা থেকে রাঁধবো আমি এই খরগোশ? এ তো অসম্ভব। তখনই উজির দেখলেন যে এক কুঁড়ে ঘরের পাশ থেকে ধোঁয়া বেরোচ্ছে। তিনি কাছে গিয়ে দেখলেন এক সুন্দরী তরুণী সেখানে একা বসে রান্না করছে। আরে, এত সুন্দরী মেয়ে আর জঙ্গলে, মনে হচ্ছে রান্না করছে। চলো, খরগোশটাও এখানেই রেঁধে নি। কিন্তু এই মেয়ে জঙ্গলে এখানে একা কি করছে? ও কি এখানেই থাকে? চলো গিয়ে ওকেই জিজ্ঞেস করি। আপনি কে? এখানে কি করছেন? আর আমাকে এভাবে চুপচাপ দেখছিলেন কেন? এগোবেন না, নইলে আমি আপনাকে টুকরো টুকরো করে ফেলবো। এটা সাবধান বাণী নয়, মনে রাখবেন। আপনি আমাকে ভুল বুঝছেন। আমি এখানে আপনার ক্ষতি করতে আসিনি। আসলে ব্যাপারটা হলো, আমি একটা খরগোশ শিকার করেছি, তো ওটা রান্না করার জন্য আমার আগুন দরকার ছিল, তাই এখানে চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, আপনি রেঁধে নিন এবং রেঁধে জলদি এখান থেকে চলে যান। মরিয়ম এতটাই সুন্দরী ছিল যে উজির যখন খরগোশটা চুলায় চড়ালেন তখন তার মনোযোগ তার সৌন্দর্যে হারিয়ে গেল। এতটাই মগ্ন হয়ে পড়লেন যে খরগোশটা পুড়ে কয়লা হয়ে গেল, আর তিনি কিছুই টের পেলেন না। হ্যাঁ, এটা তো সব পুড়ে গেছে। আপনার মনোযোগ কোথায়? এখন এই পোড়া খরগোশ তুলুন আর এখান থেকে যান। হায়, এ কি হয়ে গেল? আজ তো বাদশা নামদার আমাকে মেরেই ফেলবেন। দেখুন, যান এখান থেকে। আপনি ইচ্ছে করে নিজের খরগোশ পুড়িয়েছেন যাতে আমি আপনাকে কিছু খেতে দিই আর এখানে থাকতে বলি, কিন্তু এমন হবে না। আপনি এখান থেকে যান, নইলে আমি আমার কুড়াল নিয়ে আসব। ওদিকে বাদশাও খরগোশের অপেক্ষায় ছিলেন। উজিরকে ফিরতে দেখে তিনি বললেন, উজির সাহেব, একটা খরগোশ রান্না করতে এত দেরি হলো কেন? আমার খুব খিদে পেয়েছে। খরগোশ কোথায়? উজির হাঁটু গেড়ে বসে কাঁপতে কাঁপতে বললেন, হুজুর, আমাকে মাফ করে দিন। এটা ইচ্ছে করে হয়নি। জেনে বা অজান্তে আমার ভুল হয়ে গেছে। সে এত সুন্দরী ছিল যে তাকে দেখে আমি সবকিছু ভুলে গিয়েছিলাম। কে এত সুন্দরী ছিল? কার কথা বলছো? আমাকে খুলে বলো। আর খরগোশ কোথায়? হুজুর, সে এখানে এক কুঁড়ে ঘরে থাকে। হুজুর, আপনি তাকে দেখলে খরগোশ কি সব কিছুই ভুলে যাবেন। আসুন, আমি আপনাকে সেই কুঁড়ে ঘরেই নিয়ে যাই। দেখলেই বুঝতে পারবেন কেন আমি দুনিয়া ভুলে বসেছিলাম। ও তাই নাকি? আমাদের রানীরা তো এই রাজ্যের সবচেয়ে সুন্দরী, আর তুমি বলছো একজন দাসীকে দেখে তুমি সব ভুলে গেছো? বেশ, চলো, আমিও দেখতে চাই সে সৌন্দর্য কতটা অসাধারণ। এরপর বাদশাহ আর উজির দুজনেই সেই কুঁড়ে ঘরের দিকে এগিয়ে গেলেন। সেখানে মরিয়ম বসে রান্না করছিল। বাদশার চোখ যখন মরিয়মের উপর পড়ল, তিনি যেন মুহূর্তেই হতভম্ব হয়ে গেলেন। জীবনে তিনি এমন সৌন্দর্য আগে কখনো দেখেননি। তখন উজির ধীরে করে বাদশাকে জিজ্ঞেস করলেন, কি হুজুর, আমি তো আপনাকে বলেছিলাম না, এমন সৌন্দর্য আপনি জীবনে কখনো দেখেননি। তো বলুন, তৃতীয় রানীর ব্যবস্থা করা হবে কি? কি বলেন? না না উজির সাহেব, হবু রানীকে এভাবে নিয়ে যাওয়া ঠিক নয়। আমরা আমাদের সুন্দরী রানীকে পালকিতে করে নিয়ে যাব। এখন চলো এখান থেকে। কাল আমরা আমাদের রানীকে নিতে পালকি নিয়ে আসব। এভাবেই বাদশাহ আর উজির দুজনেই সেখান থেকে চুপচাপ চলে গেলেন। মরিয়ম বুঝতেই পারল না যে কেউ তাকে লুকিয়ে দেখছিল। পরের দিন সকালে দুই বোন নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। তখন মরিয়ম জয়নবকে বলল, শোন তো, কাল এক লোক একটা খরগোশ নিয়ে এসেছিল। পাগলটার মনোযোগ এতটাই সরে গিয়েছিল যে পুরো খরগোশটাই পুড়ে গেল। বেচারা হয়তো ওই পোড়া খরগোশটাই খেয়েছে। আপা, তুমিও না। আচ্ছা শোন আপা, আমি আজ জঙ্গলে যাচ্ছি ফল পাড়তে। সন্ধ্যা পর্যন্ত চলে আসবো। কুড়ে ঘরের দরজা ভালো করে বন্ধ রেখো, ঠিক আছে? কেউ এলেও দরজা খুলো না। এই কথা বলে জয়নব সেখান থেকে চলে গেল। জয়নব চলে যাওয়ার পর মরিয়ম একা ঘরে রইল। হঠাৎ সে ঘোড়ার কুড়ের শব্দ শুনতে পেল। কি হচ্ছে দেখার জন্য সে কুড়ে ঘর থেকে বাইরে এলো। সামনে যা দেখলো তাতে সে অবাক হয়ে গেল। তার দরজার সামনে এসে থেমেছে রাজকীয় ঘোড়সওয়ার। তখনই মরিয়ম বুঝে গেল তার বরাত নিজেই তার কাছে এসে পৌঁছেছে। ঠিক তখনই উজির তার কাছে এসে বলল,
আমি রাজগড়ের বাদশাহ আসাদ খানের উজির। আমাদের বাদশাহ আপনার সৌন্দর্য ও চরিত্রে মুগ্ধ হয়েছেন। তিনি আপনাকে সম্মানের সঙ্গে নিজের জীবনসঙ্গী করতে চান। আপনি কি এই প্রস্তাবে রাজি আছেন? মরিয়ম যখন এটা শুনল তখন তার বিশ্বাসই হলো না যে মেয়েকে তার বাবা আবর্জনা ভেবে জঙ্গলে ফেলে দিয়েছিল সেই মেয়েটির বিয়ে বাদশাহের সাথে হতে যাচ্ছে। এটা ভেবে মরিয়মের চোখ ভরে এলো এবং সে সাথে সাথে রাজি হয়ে গেল। আমি এই বিয়েতে রাজি আছি। আপনি একটু অপেক্ষা করুন, আমি ভেতর থেকে আমার পুটলি নিয়ে আসছি। মরিয়ম ধীরে ধীরে কুড়ে ঘরের ভেতরে ঢুকল। তারপর সে মুঠো ভরে সরিষার বীজ তুলে নিল। বাইরে বেরিয়ে সে যে পথে হাঁটছিল সেই পথে আস্তে আস্তে বীজ ছড়াতে লাগলো। এরপর মরিয়ম নীরবে সেই কুড়ে ঘর ছেড়ে চলে গেল। কিছুক্ষণ পর জয়নব সেখানে এসে পৌঁছালো। কুড়ে ঘরের ভেতরে ঢুকে এসে দেখল সেখানে কেউ নেই। বুকের ভেতর তার দুশ্চিন্তা বাড়তে লাগলো। সে চারদিকে তাকিয়ে ব্যাকুল হয়ে নিজের বোনকে খুঁজতে শুরু করলো। আপা কোথায় চলে গেল? আমার ভয় ছিল, আর সেটাই হলো। আপা এখন কোথায়? আমাকে ছেড়ে কোথায় চলে গেল? এভাবে মরিয়ম চলে যাওয়ার পর দুদিন কেটে গেল। মহলের জাঁকজমকের ভেতরে সে নিজের বোনের কথা ভুলতে লাগলো। আর অন্যদিকে দুদিন ধরে জয়নব তার বোনের অপেক্ষায় থাকলো। রাতে জোরে বৃষ্টি হলো। কিন্তু সকালে উঠে সে দেখল মাটির ওপর সরিষা গাছের এক লম্বা সারি তৈরি হয়েছে। তা দেখে সে বুঝে গেল আমার বোন আমাকে এখানে ফেলে যায়নি, সে আমার জন্য চিহ্ন রেখে গেছে যাতে আমি এই ফুলগুলোর পথ ধরে তার কাছে পৌঁছাতে পারি। হে ওপরওয়ালা, আমাকে আমার বোনের সঙ্গে মিলিয়ে দাও। এই কথা বলে জয়নব ফুলের তৈরি পথে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে সে অনেক দূরে পৌঁছে গেল। শেষে দেখলো এই পথ সরাসরি এক বাদশাহর মহলের দিকে যাচ্ছে। মহলের ফটকে পৌঁছাতেই প্রহরীরা তাকে আটকাতে চাইল। ঠিক তখনই ওপরের বারান্দা থেকে মরিয়ম তার বোনকে দেখে ফেলল। সে দৌড়ে নিচে নেমে এসে জয়নবকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। জয়নব, আমি জানতাম তুই আমার রেখে যাওয়া চিহ্ন ধরে ঠিক চলে আসবি। বোন আমার, তোকে ছাড়া এই রাজপ্রাসাদেও আমি একা ছিলাম। বাদশাহ সব কথা শুনে জয়নবকে রাজকীয় সম্মান দিলেন। তার বুদ্ধি আর সাহসে খুশি হয়ে উজির তাকে বিয়ের প্রস্তাব দিলেন। ধুমধাম করে তাতে বিয়ে হলো। যে দুই বোন একসময় জঙ্গলে কষ্টে দিন কাটাতো, আজ তারা রাজ্যের রানী ও উজির পত্নী। কিন্তু অন্যদিকে সৎ মা আর কালাম শেখ তাদের খারাপ কাজের ফল পেল। দুই মেয়েকে জঙ্গলে ফেলে আসার পর থেকে তাদের জীবনে শুধু দুঃখ আর অভাব নেমে এলো। ব্যবসা নষ্ট হলো, মানুষও তাদের এড়িয়ে চলল। শেষে তারা ভিক্ষা করতে বাধ্য হলো। একদিন তারা শুনল এই রাজ্যের রানী খুব দয়ালু, তাই ছেঁড়া কাপড় পরে তারা রাজপ্রাসাদের সামনে এলো। তখন মরিয়ম আর জয়নব গরিবদের দান করছিল। হঠাৎ ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা দুই বৃদ্ধকে দেখে মরিয়ম থমকে গেল। তাদের মুখ তার খুব চেনা লাগলো। সে জয়নবকে ইশারা করে বলল, জয়নব, দেখ তো ওদের চিনতে পারিস কিনা। জয়নব কাছে গিয়ে চমকে উঠল। এ তো তাদের সেই বাবা আর সৎমা। জয়নব মরিয়মকে বলল, আপা, এরা তো আমাদের সেই বাবা আর সৎ মা যারা আমাদের আবর্জনা মনে করে জঙ্গলে ফেলে এসেছিল। মরিয়ম তখন প্রহরীদের দিয়ে তাদের ভেতরে ডাকল। কালাম শেখ আর সৎমা ভয়ে কাঁপছিল। তারা রানীকে চিনতে পারেনি। মরিয়ম সিংহাসন থেকে নেমে বলল, হে পথিক, তোমরা কি তোমাদের ফেলে আসা অতীতকে চিনতে পারছো? একটু ভালো করে তাকাও। আমরা সেই দুই মেয়ে যাদের তোমরা একদিন জঙ্গলে হিংস্র পশুর মুখে ফেলে গিয়েছিলে। কালাম শেখ মাথা তুলে ভালো করে তাকালো এবং লজ্জায় তার মাথা নিচু হয়ে গেল। সৎমা ভয়ে মাটিতে বসে পড়ল। কালাম শেখ কেঁদে বলল, পারে লোভে পড়ে আর তোর সৎ মায়ের কুবুদ্ধিতে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। নিজের কলিজার টুকরাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলাম। আজ আমার এই ভিখারির হাল তারই শাস্তি। আমাকে মাফ করে দে মা। সৎমা কাঁদতে কাঁদতে তাদের পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগল। মরিয়ম আর জয়নব একে অপরের দিকে তাকালো। ছোটবেলা থেকে তারা অনেক কষ্ট সহ্য করেছে, তবু তাদের হৃদয় ছিল বড় আর দয়ায় ভরা। কিছুক্ষণ চুপ থাকার পর মরিয়ম ধীরে বলল, বাবা, আমরা তোমাদের মতো নিষ্ঠুর হতে পারি না। আল্লাহই তোমাদের শাস্তি দিয়েছেন, আবার তিনিই আজ তোমাদের আমাদের কাছে ফিরিয়ে এনেছেন। তবুও আমরা তোমাদের মাফ করে দিলাম, কারণ যদি তোমরা সেদিন আমাদের ফেলে না দিতে
তাহলে হয়তো আজ এই রাজপ্রাসাদের সম্মান পেতাম না, হয়তো সেই কুঁড়ে ঘরেই আমাদের জীবন কেটে যেত। এরপর মরিয়ম ও জয়নব তাদের বাবা ও সৎমাকে প্রাসাদের কাছে ভালোভাবে থাকার ব্যবস্থা করে দিল। কালাম শেখ আর তার স্ত্রী বাকি জীবন নিজেদের ভুলের জন্য অনুশোচনা করে, মেয়েদের সুখের জন্য দোয়া করতে করতে কাটিয়ে দিল। গ্রামের মানুষ তখন বুঝল, যাদের তারা একদিন বোঝা মনে করেছিল তারাই আজ রাজ্যের গর্ব। আল্লাহ যাকে সম্মান দিতে চান তাকে জঙ্গলের কাটা গাছের মাঝ থেকেও তুলে রাজ সিংহাসনে বসিয়ে দেন। Cartoon Pro